প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে চট্টগ্রাম বোর্ড 2024-এর একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কিছু লেনদেন দেওয়া আছে, যেগুলো আমাদের মূলধন জাতীয় লেনদেন অথবা মুনাফা জাতীয় লেনদেন রিলেটেড কিছু লেনদেন। তো এখান থেকে আমাদের বেসিক্যালি আইডেন্টিফাই করতে হবে কোনটা মূলধন জাতীয় লেনদেন বা কোনটা মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আসো প্রথমে আমরা একটু দেখে নেই আমাদের এখানে কি কি লেনদেন দেওয়া আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি জানুয়ারির 1 তারিখে বলা হয়েছে নতুন মেশিন ক্রয় করা হলো 2,50,000 টাকা এবং এটার জন্য আমাদের পরিবহন ব্যয় হয়েছে 2,000 টাকা। তাহলে দেখো, যখন আমরা 2,50,000 টাকার মেশিন একটা ক্রয় করে নিয়ে আসব এবং সেটার সাথে যখন আমাদের আবার একটা পরিবহন ব্যয় হবে, এই দুইটাকেই কিন্তু একসাথে আমরা মেশিনের খরচ বাবদ লিখব। যেহেতু মেশিন ক্রয় করা হয়েছে এবং এই মেশিনটা কিন্তু আমরা একবার ক্রয় করলে অনেক বছর যাবত ব্যবহার করতে পারবো, অর্থাৎ ভবিষ্যতেও আমাদেরকে এটা সুবিধা দিবে, তাই এটাকে আমরা সম্পদ বলতে পারছি। সাধারণত যে কোনো ধরনের সম্পদ যখন আমরা ক্রয় করি সেটাকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলে থাকি। তাহলে এক্ষেত্রে এই মেশিন ক্রয়, এটাও আমরা মূলধন জাতীয় লেনদেন বলতে পারি। এবার মেশিন ক্রয় করলে সাধারণত আমাদের যেহেতু টাকা চলে যায়, তাই আমরা এটাকে বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি জানুয়ারি 4 তারিখ নতুন মেশিন সংস্থাপন ব্যয়। সেম ভাবে দেখো, এই মেশিন ক্রয় সংক্রান্ত যা যা খরচ হবে প্রত্যেকটাকেই কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখতে পারি। তাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মেশিন সংস্থাপন ব্যয়, এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের মূলধন জাতীয় ব্যয়। তাহলে এই সংস্থাপন ব্যয় অর্থাৎ মেশিন ক্রয় একবার করা হলে সেই মেশিনের সাথে যাবতীয় যা যা ব্যয় থাকবে প্রত্যেকটাকে আমরা একসাথে বলতে পারবো মূলধন জাতীয় ব্যয়। তারপর দেখতে পাচ্ছি বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। দেখো, এখানেও কিন্তু আমরা একটা সম্পত্তি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে। যখন সম্পত্তি ক্রয় করা হয় সেটা কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসাবেই আমরা লিখে থাকি। তাহলে এক্ষেত্রে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। তারপর চলে যাচ্ছি জানুয়ারি 18, বিজ্ঞাপন খরচ 24,000 টাকা। এবার দেখো, ব্র্যাকেটে বলা আছে 5 বছরের জন্য। তার মানে এই যে আমরা বিজ্ঞাপন খরচ পরিশোধ করলাম 24,000 টাকা, এটা টোটাল 5 বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তার মানে দেখো, এখানে আমাদের যে বছরের জন্য আমরা এই লেনদেনটা করছি, অর্থাৎ 2021 সালের ব্যয়ের পরিমাণটাও এখানে দেওয়া আছে, আবার বাকি যে 4 বছর সেই 4 বছরের অ্যামাউন্টও এখানে দেওয়া আছে। এই 24,000 টাকা টোটাল 4 বছরের অ্যামাউন্ট। তাহলে দেখো, 4 বছরের অ্যামাউন্টটা হয়ে যাবে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে, এবং আমরা যে 1 বছর অর্থাৎ এই বছরের জন্য যতটুকু ব্যয় করেছি সেই 1 বছরের হিসাবটা চলে যাবে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে। যখন আমরা দেখব বিজ্ঞাপনের সাথে এরকম ভাবে 5 বছরের জন্য বা কোনো একটা নির্দিষ্ট বছরের জন্য বলা থাকবে, তখন সেখান থেকে আমরা অবশ্যই শুধুমাত্র 1 বছরের হিসাব এবং বাকি আদার্স বছরগুলোর হিসাব আলাদা করে ফেলবো। কারণ শুধুমাত্র 1 বছরের হিসাব যাবে আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসাবে এবং বাকি যে বছরগুলোর হিসাব থাকবে সেটা চলে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাই এই দুইটা ব্যয় কিন্তু আমাদের আলাদা করে বা ইন্ডিভিজুয়ালি দেখাতে হবে। তারপর দেখতে পাচ্ছি নতুন মেশিন মেরামত ব্যয়। নতুন মেশিন যেটা ক্রয় করেছিলাম, এখন সেটার জন্য মেরামত ব্যয় হচ্ছে। সাধারণত মেরামত ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখিয়ে থাকি। এরপর দেখতে পাচ্ছি জানুয়ারি 25, পণ্য গবেষণা এবং পরীক্ষা ব্যয় আছে 30,000 টাকা। তাহলে পণ্য গবেষণা এবং পরীক্ষা ব্যয় করলাম 30,000। সেম ভাবে দেখো, এটার জন্যও কিন্তু বলা হয়েছে 6 বছরের জন্য। তার মানে আমরা এই যে পণ্য গবেষণা এবং পরীক্ষা ব্যয় করেছি, এটা আমরা টোটাল 6 বছরের জন্য
একসাথে পরিশোধ করেছি। তাহলে 6 বছরের জন্য একসাথে যেহেতু 30,000 টাকা পরিশোধ করলাম, তাই আমরা বলতে পারি এখানেও ঠিক বিজ্ঞাপন খরচের মতোই দুইটা আলাদা আলাদা ভাগ হবে। প্রথমে আমরা দেখব 1 বছরের হিসাব, তারপর আমরা দেখব বাকি আদার্স 5 বছরের হিসাব। তাহলে প্রথম 1 বছরের হিসাব হবে মুনাফা জাতীয় ব্যয়, এবং বাকি যে 5 বছরের হিসাব থাকবে সেটা হয়ে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই ছিল আমাদের টোটাল সবগুলো লেনদেন। এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নে ক নং সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 3টা জিনিসকে বলতে পারি। এক হচ্ছে কোনো নতুন পণ্যের জন্য যদি আমরা গবেষণা ব্যয় বা পরীক্ষা ব্যয় করি, সেই অংশটা যাবে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে নতুন পণ্যের গবেষণা ব্যয় অথবা পরীক্ষা ব্যয়। তারপর আছে ব্যবসায় স্থানান্তর ব্যয়। ব্যবসায় স্থানান্তর ব্যয়, এটাকেও আমরা সাধারণত বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং আরও একটা আছে, সেটা হচ্ছে যদি আমরা বিগত কয়েক বছরের জন্য বা পরবর্তী কয়েক বছরের জন্য একসাথে বিজ্ঞাপন ব্যয় করে থাকি, অর্থাৎ বিজ্ঞাপন বাবদ যদি আমরা আগামী কয়েক বছরের জন্য ব্যয় করে থাকি, তাহলে বিজ্ঞাপন বাবদ কয়েক বছরের যে ব্যয় সেটা আমরা বলে থাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো এই 3টাকে আমরা একসাথে সবসময় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। এখন আমাদের এই প্রশ্নের মধ্যে অলরেডি 2টা কিন্তু চলে আসছে। এক হচ্ছে বিজ্ঞাপন বাবদ, এখানে আমরা 4 বছরের একটা হিসাব দেখেছিলাম, তাহলে 4 বছরের হিসাবটা চলে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। আবার এই যে পণ্য দ্রব্যের জন্য গবেষণা এবং পরীক্ষা ব্যয় দেখতে পাচ্ছি, এটার জন্য কিন্তু সেম 5 বছরের হিসাবটা আমাদের চলে যাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে এবার আসো আমাদের অ্যান্সারটা একটু দেখি। আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে 2টা জিনিস আসছে। প্রথমে আমরা বিজ্ঞাপনের হিসাবটা দেখব। বিজ্ঞাপন বাবদ আমরা এখানে খরচ করেছি 24,000 টাকা। এখন এই 24,000 টাকা টোটাল 5 বছরের জন্য। তাহলে প্রথমে আমরা 24,000 টাকাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে যদি আমরা 24,000 টাকাকে 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসছে 4800 টাকা, অর্থাৎ 4,800 টাকা। তাহলে দেখো এই 4,800 টাকা হচ্ছে আমাদের 1 বছরের হিসাব। এই এতটুকু হিসাবকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। এবার আমাদের তো বিলম্বিত অংশটা বের করতে হবে। তাহলে বিলম্বিত অংশ বের করার জন্য এই 4800 সাথে 4 গুণ করতে হবে, কারণ 4 বছরের যে হিসাব আমরা এক্সট্রা পে করে রেখেছি সেটাই হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই 4,800 সাথে যদি আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে দেখো আমাদের বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ দাঁড়াচ্ছে 19,200 টাকা। বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ দাঁড়াচ্ছে 19,200 টাকা। এরপর চলে যাই পণ্য গবেষণা বাবদ ব্যয়ের মধ্যে। সেম হিসাবটাই কিন্তু এখানেও হবে। আমরা প্রথমে এখানে দেখলাম গবেষণা বাবদ ব্যয় করেছি 30,000 টাকা। এবার এই 30,000 টাকাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 1 বছরের হিসাব পাবো। তাহলে দেখো 30,000কে 6 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 5,000 টাকা। এটা হচ্ছে আমাদের 1 বছরের হিসাব, অর্থাৎ এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এখন এই 1 বছরের হিসাবের সাথে যদি আমরা 5 দ্বারা গুণ করি, অর্থাৎ 5,000-এর সাথে 5 দ্বারা গুণ করলে আমরা এখানে পাচ্ছি 25,000 টাকা। সো এই 25,000 টাকা হচ্ছে আমাদের জন্য পণ্য গবেষণা এবং পরীক্ষা বাবদ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে 25,000 টাকা এবং 19,200 টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 44,200 টাকা। সো এই 44,200 টাকা হলো আমাদের জন্য মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জনাব রেহানের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
যেহেতু আমাদের মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সবসময় মনে রাখবো মূলধন জাতীয় ব্যয় কখন হয়, যখন আমরা কোনো ধরনের কোনো সম্পত্তি ক্রয় করি। সাধারণত সম্পত্তি ক্রয়ের সময়ই আমাদের এই মূলধন জাতীয় ব্যয়টা হয়ে থাকে। তাহলে এখন আমরা দেখব আমাদের এই লেনদেনগুলোর মধ্য থেকে কোন লেনদেনগুলো সম্পত্তিকে নির্দেশ করছে এবং সম্পত্তি ক্রয়কে নির্দেশ করছে। তাহলে দেখো, প্রথমেই যে লেনদেনটা আছে সেটাই আমাদের একটা সম্পত্তিকে নির্দেশ করছে। আমরা নতুন মেশিন ক্রয় করেছি এবং এই নতুন মেশিনের সাথে দেখো পরপর অনেকগুলো হিসাব কিন্তু আছে। যেমন নতুন মেশিন ক্রয় করলাম 2,50,000 টাকা এবং সেটা ক্রয় করার পরেই আমাদের পরিবহন খরচ হয়েছে 2,000 টাকা। তাহলে যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করি, সেই সম্পত্তি ক্রয়ের সাথে জড়িত যতগুলো লেনদেন থাকে প্রত্যেকটা লেনদেনকেই কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি, বা সেই মেশিনের বাবদ খরচ হয়েছে এটা আমরা বলতে পারি। তাহলে দেখো, প্রথমে আমরা লিখতে পারি নতুন মেশিন ক্রয়, এটা আমাদের জন্য এক ধরনের মূলধন জাতীয় ব্যয়। পরিবহন ব্যয় হয়েছে, এটা আমাদের জন্য এক ধরনের মূলধন জাতীয় ব্যয়। তারপর জানুয়ারি 4, এটাও কিন্তু আমাদের জন্য মূলধন জাতীয় ব্যয়, কারণ নতুন মেশিনের সংস্থাপন ব্যয় হয়েছে 15,000 টাকা। তাহলে নতুন মেশিন বাবদ আমরা সংস্থাপন ব্যয় করলাম 15,000 টাকা, এটাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি, কারণ দুইটাই কিন্তু নতুন মেশিন বাবদ। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির 14, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়। দেখো, এখানেও কিন্তু আরেকটা সম্পত্তি ক্রয়ের কথা বলা হয়েছে, তাই যন্ত্রপাতি ক্রয় যেহেতু সম্পত্তি ক্রয়, এটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। এবার দেখো, জানুয়ারির 22 তারিখটা একটু ডিফারেন্ট। আমরা নর্মালি কোনো মেশিনের মেরামত ব্যয়কে বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু যদি কোনো নতুন মেশিন ক্রয়ের সাথে সাথেই সেই মেরামতটা করতে হয়, তাহলে সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলতে পারি। অর্থাৎ কোনো একটা নতুন মেশিন আমরা ক্রয় করলাম, ক্রয় করার পরেই দেখা গেল সেই নতুন মেশিনটাকেই মেরামত করতে হচ্ছে, তাহলে নতুন মেশিন মেরামত ব্যয় যদি বলা থাকে সেটা অবশ্যই আমাদের মূলধন জাতীয় ব্যয় হবে। কিন্তু এখানে যদি শুধুমাত্র মেশিন মেরামত ব্যয় লেখা থাকতো অথবা পুরাতন মেশিন মেরামত ব্যয় লেখা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মূলধন জাতীয় ব্যয় বলতাম না, আমরা সেটাকে বলতাম মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো, এই নতুন মেশিন মেরামত ব্যয় এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের মূলধন জাতীয় ব্যয়। তার মানে আমাদের টোটাল মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে জানুয়ারির 1 তারিখে দুইটা হিসাব। প্রথম মেশিন ক্রয় 2,50,000 টাকা, তারপর পরিবহন ব্যয় করেছি 2,000 টাকা। এরপর দেখতে পাচ্ছি সংস্থাপন ব্যয় আছে 15,000, তারপরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় করেছি 25,000 এবং নতুন মেশিন মেরামত ব্যয় করেছি 5,000। তাহলে টোটালটা যোগ করে দিলে আমরা আমাদের মোট মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ পাবো 2,97,000 টাকা। তাহলে এই 2,97,000 টাকা হবে আমাদের মোট মূলধন জাতীয় ব্যয়। এবার চলে যাই আমাদের পরবর্তী হিসাবে। আমাদের পরবর্তী লেনদেন বা গ নাম্বার সৃজনশীলে বলা হয়েছে জানুয়ারির 1 তারিখে ক্রয়কৃত মেশিন যদি আমরা 3,50,000 টাকায় বিক্রয় করি, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে। মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয় দুইটা কিন্তু সমান নয়। মূলধন জাতীয় প্রাপ্তি বলতে বোঝায় আমরা বিক্রয় করে ঠিক যতটুকু টাকা হাতে পেয়েছি সেই অংশটাকে। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মানে আমরা বিক্রয় করে কোনো একটা মেশিন বা কোনো একটা সম্পত্তি বিক্রয় করে যতটুকু টাকা হাতে পেয়েছি সেই অংশটা, এবং মূলধন জাতীয় আয় বলতে বোঝায় সেই প্রাপ্তি থেকে মূলধন জাতীয় যতগুলো ব্যয় হয়েছে অথবা সেই মেশিনটা সংক্রান্ত বা যে জিনিসটা আমরা বিক্রি করলাম সেই জিনিসটা সংক্রান্ত যাবতীয় যা যা খরচ হয়েছে সেই অংশটা বাদ দেওয়ার পরে অ্যাট লাস্ট নিট যে পরিমাণটা থাকে বা লাভের যে অংশটা আমরা বলতে পারি সেই অংশটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় আয়। তাহলে সহজ কথায় আমরা বলতে পারি কোনো একটা সম্পত্তিকে বিক্রয় করে আমরা যেই টাকা পাই সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, এবং সেই মেশিন বাবদ যাবতীয় যা যা খরচ হয়েছে সেই খরচগুলো বাদ দেওয়ার পরে আমাদের একদম অ্যাট লাস্ট
আয় বা লাভের যে অংশটুকু থাকছে সেটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় আয়। তার মানে এখানে দুইটা অংশ আমাদের একটা ছকের মধ্যেই দেখাতে হবে। প্রথমে আমরা দেখাবো মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি এখানে একটাই হয়, কারণ যখন আমরা কোনো মেশিন বা কোনো একটা সম্পত্তি বিক্রয় করে দেই সেই অংশটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে এখানে মেশিন বিক্রয়কে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা এখানে একটাই মেশিন বিক্রয় করেছি এবং সেটার অ্যামাউন্ট হচ্ছে 3,50,000 টাকা। এবার আমরা যদি মূলধন জাতীয় আয় বের করতে চাই, প্রথমে আমাদের মেশিনের বিক্রয় মূল্যটা নিয়ে আসতে হবে এবং বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে মেশিনের মোট ক্রয় মূল্য, অর্থাৎ মেশিন ক্রয় সংক্রান্ত যাবতীয় যা যা খরচ হয়েছে প্রত্যেকটা খরচকে আমাদের মাইনাস করে দিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখেছিলাম মেশিন ক্রয় করেছি 2,50,000 টাকা, তারপর সেই মেশিনের জন্য আমাদের পরিবহন ব্যয় হয়েছে 2,000 টাকা, মেশিনের একটা সংস্থাপন ব্যয় হয়েছে 15,000 এবং লাস্ট যে বিষয়টা বলা হয়েছে মেশিন মেরামত ব্যয় বলা হয়েছে 5,000 টাকা। দেখো নর্মালি মেরামত ব্যয়টা চলে আসে না, তবে এটা যেহেতু এই মেশিন সংক্রান্তই একটা হিসাব, তাই এখানে আমরা এই মেরামত ব্যয়টাকে নিয়ে এসেছি। তাহলে এখানে আমাদের মেশিনের মোট ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2,72,000 টাকা। এবার আমরা যদি 3,50,000 টাকা থেকে আমাদের ক্রয় মূল্যগুলো বাদ দেই, তাহলে আমাদের আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 78,000 টাকা। অর্থাৎ মূলধন জাতীয় আয়ের পরিমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি 78,000 টাকা। তাহলে দেখো আমরা যখন মূলধন জাতীয় আয় নির্ণয় করব, বিক্রয় মূল্য থেকে আমাদের সেই মেশিন সংক্রান্ত যতগুলো খরচ থাকবে প্রত্যেকটা খরচকে এখানে বাদ দিতে হবে। তাহলে প্রত্যেকটা ক্রয় মূল্যকে বাদ দেওয়ার পরে আমরা লাস্টে যে অংশটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। তাহলে দেখো এই পুরো সৃজনশীলটাই ছিল মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় আয় রিলেটেড কিছু লেনদেন সংক্রান্ত একটা হিসাব। আশা করছি এই পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং কিভাবে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় আয় নির্ণয় করতে পারি সেটাও আমরা সকলে বুঝতে পেরেছি। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।